র্যাবে থাকাকালীন মেজর জেনারেল জিয়াউল আহসান বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করেছিলেন। আওয়ামী লীগ শাসন আমলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া এক সেনা সদস্যের সাক্ষ্যে এ তথ্য উঠে আসে। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা হয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে আওয়ামী লীগের শাসনামলে গুম শুরু হয় বিডিআর সদস্যদের দিয়ে। পিলখানা বিদ্রোহের পর যেসব জওয়ান পলাতক ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে গুম করা হতো। সেই গুমের পেছনেও বড় একটা হাত ছিল তৎকালীন র্যাবের গোয়েন্দা কর্মকর্তা জিয়াউল আহসানের। পরে গুমের ওই তালিকায় নাম ওঠে রাজনৈতিক নেতাসহ শত শত মানুষের। গুমের পর অনেককেই খুন করে লাশ ফেলা হতো বরগুনার বলেশ্বর নদীর সুন্দরবন অঞ্চলে। পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সময় পিলখানার বিডিআর হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি করতেন নজরুল ইসলাম। বিদ্রোহের দিন তিনি পিলখানা ছেড়ে পালিয়ে যান আর চাকরিতে যোগ না দিয়ে গোপালগঞ্জের একটি হাসপাতালে কাজ নেন। সেখান থেকে 2010 সালে গুমের শিকার হন। পরে নজরুলের মরদেহ মেলে বাগেরহাটের রায়েন্দা এলাকায় বলেশ্বর নদীতে। এরকমের মানি এখান থেকে 3 বার মনে করেন 3টে প্যাচ দিছে এবং তার ভিতর থেকে পেটটা চাকু দিয়ে ফাড়িয়া নদীতে ভাসাই দিয়েছে। আওয়ামী লীগের আমলে এই সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সে শুধু বিএনপির নেতা ইলিয়াসকে নয়, তার মতো আরও শত শত মানুষকে নির্মমভাবে নিকৃষ্টভাবে হয়তো গুম করে দিয়েছে, নয়তো মেরে ফেলে নদীতে ভাসিয়ে দিয়েছে। এবং সেনা কর্মকর্তার মাঝে এরকম একজন খুনি ও সবথেকে বড় এক সন্ত্রাসী থাকা, এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। কারণ বাংলাদেশের সেনা কর্মকর্তার মাঝে যারা আছে তাদের দায়িত্ব হলো বাংলাদেশের সাধারণ জনগণকে সুরক্ষিত রাখা এবং তাদেরকে কিভাবে সেফটি দেওয়া। এগুলো না করে অথচ তারা সাধারণ জনগণ ও অন্য নেতাদেরকে কিভাবে গুম করতে হবে, কিভাবে খুন করতে হবে, কিভাবে মেরে ফেলতে হবে এগুলো করে যাচ্ছে। তবে এই সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীকে যেইভাবে নির্মম ও নিকৃষ্টভাবে মেরে ফেলেছে তাকেও ঠিক সেই একইভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। যেই কারণে ইতিমধ্যেই বিএনপির নেতাকে মেরে ফেলার ঘটনায় এবং অন্য সাধারণ জনগণকেও মেরে ফেলার অভিযোগে এই সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক সে বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কি সংযোগ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক চলুন এবার আমরা দেখব যে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা ইলিয়াসকে মেরে ফেলার ঘটনায় সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সেই ইন্টারপোলের মাধ্যমে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে আওয়ামী লীগের আমলে এই সেনা কর্মকর্তা জিয়াউল হাসান যেই সব ধরনের অপকর্ম অন্যায় করেছে তার কিছু চিত্র আমরা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সময় পিলখানার বিডিআর হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি করতেন নজরুল ইসলাম। বিদ্রোহের দিন তিনি পিলখানা ছেড়ে পালিয়ে যান আর চাকরিতে যোগ না দিয়ে গোপালগঞ্জের একটি হাসপাতালে কাজ নেন। সেখান থেকে 2010 সালে গুমের শিকার হন। পরে নজরুলের মরদেহ মেলে বাগেরহাটের রায়েন্দা এলাকায় বলেশ্বর নদীতে। এরকমের মানি এখান থেকে 3 বার মনে করেন 3টে প্যাচ দিছে এবং তার ভিতর থেকে পেটটা চাকু দিয়ে ফাড়িয়া নদীতে ভাসাই দিয়েছে। আজকে যে সাক্ষ্য দিয়েছে এইরকম একটি বর্ণনা এবং যে আসামির বিরুদ্ধে সাক্ষী দিয়েছে জিয়াউল আহসান,
এরকম একজন নিষ্ঠুর খুনি, এইরকম একজন নিষ্ঠুর এবং খুনি বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। আজকে যে ইমরুল কায়েস, তিনি আর্ম করে সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলেন। তার চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। একটি পর্যায়ে তিনি এই জিয়াউল আহসানের রানার হিসাবে যোগদান করেন এবং জিয়াউল আহসানের বিভিন্ন কুকীর্তির তিনি সাক্ষী হন। তিনি আজকে ট্রাইব্যুনাল একে তার যে জবানবন্দি তিনি শুরু করেছেন, এখনও জবানবন্দি তিনি আংশিক দিয়েছেন। বিকেলবেলা আবার 3টার সময় তার অবশিষ্ট জবানবন্দি হবে। এই আংশিক জবানবন্দির মধ্যে জিয়াউল আহসান প্রায় 60টি ঘটনার ভিন্ন ভিন্ন সময়ে 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন। এই 60টি ঘটনায় তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। তিনি বর্ণনা দিয়েছেন যে একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে সবচেয়ে নির্মম এবং যেটি সবচেয়ে আলোচিত যে ঘটনা, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নেতা, তিনি অত্যন্ত আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলীর অপহরণের ঘটনা আপনারা জানেন। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। তিনি পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সময় পিলখানার বিডিআর হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি করতেন নজরুল ইসলাম। বিদ্রোহের দিন তিনি পিলখানা ছেড়ে পালিয়ে যান আর চাকরিতে যোগ না দিয়ে গোপালগঞ্জের একটি হাসপাতালে কাজ নেন। সেখান থেকে 2010 সালে গুমের শিকার হন। পরে নজরুলের মরদেহ মেলে বাগেরহাটের রায়েন্দা এলাকায় বলেশ্বর নদীতে। সে তো ভাবছে যে আমার জেলে দিবে, তো হয়তো তারা তো মাইনাজারকে জেলের মাধ্যমে তো দিতে পারতো। এরকমের মানি এখান থেকে 3 বার মনে করেন 3টে প্যাচ দিছে এবং তার ভিতর থেকে পেট ফাড়া, পেটটা চাকু দিয়ে ফাড়িয়া নদীতে ভাসাই দিয়েছে। নজরুলের মরদেহের সূত্র ধরে স্টার নিউজের কাছে আসে বরগুনার পাথরঘাটার চরদোয়ানের তথ্য। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুমের ঘটনার সঙ্গে এই এলাকার সবচেয়ে বড় সম্পৃক্ততা আছে। প্রত্যক্ষদর্শীরা জানান 2010 সাল থেকে এই এলাকায় মাঝরাতে র্যাবের গাড়িবহর আসত। গাড়ি থেকে আসামির মতো মানুষ নামানো হতো, ট্রলারে করে তাদের নেওয়া হতো বলেশ্বর নদী হয়ে সুন্দরবন এলাকায়। সকালবেলা দোকান খুলতাম, দেখতাম যে 9টার দিক দিয়ে 10টার দিক দিয়ে লাশ লই আইছে। ট্রলার মানুষ, ব্রিজ ভরা, ব্রিজের উপরে অনেক মানুষ। এখানে এসে ওই ঝোপের ভিতরে বসে দাঁড়াই আমি আর কি দেখছি যে ওটা হলে হাত পা বাঁধা অবস্থায় মানুষ উঠেছে, পা বাঁধা না হাত বাঁধা অবস্থায়, মানে হাঁটাইয়া চোখ বাঁধা অবস্থায়। এই সাপোর্টে ফালাইয়া এরকম হাত এবং পা বাঁধা অবস্থায় এরকম শোয়াইয়া মাথায় গুলি করতো ওরা। হ্যাঁ, এইভাবে মাথায় গুলি করতো, মাথায় গুলি করিয়া তারপরে হইল গিয়া এই হাত আর পা এরকম বাঁধা অবস্থায় এই জায়গায় একটা ওই যে সিমেন্টের ব্যাগ আর পায়ে একটা সিমেন্টের ব্যাগ লাগাইয়া পেট চিরিয়ে তারপরে নদীতে ফালাই দিত। স্থানীয়দের তথ্য মতে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে র্যাবের গাড়ি। একজন সেনা কর্মকর্তা হয়েও যদি বাংলাদেশের সাধারণ জনগণকে নির্মম ও নিকৃষ্টভাবে হত্যা করে তারপর নদীতে ফেলে দেয়, তাহলে তো সে কোনো সেনা কর্মকর্তা তো দূরে, বাংলাদেশের সাধারণ জনগণের মাঝেও পড়ে না। কারণ একজন সেনা কর্মকর্তার দায়িত্ব হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণকে কিভাবে সেফটি দেওয়া এবং কিভাবে তাদেরকে সহযোগিতা করা। আর এই জায়গায় ঠিক এই সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সে হয়ে উঠেছিল এক মাফিয়ার গ্যাং এবং সবথেকে বড় সন্ত্রাসী ও খনি, এবং এর মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারই অনুমতিতে এবং তারই কথায় বাংলাদেশের সাধারণ জনগণকে ধরে নিয়ে তারপর হত্যা করে সাগরে এবং নদীতে ভাসিয়ে দিত, এবং সে একের পর এক অন্যায় করে যেত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
যেই কারণেই এই জিয়াউল হাসান সে ইতিমধ্যেই ইন্টারপোলের মাধ্যমে হাতে নাতে ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।